হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি, যেটি তোমাদের আসন্ন এমটিএস, সিআইএসএল, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি করাচ্ছি 3 মে সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো। এখন করাবো ক্লাস নম্বর 5। এর আগে আমি 4টে সেট আমি করে দিয়েছি। 2023-এর যে কটি এমটিএসের সেটে পরীক্ষা হয়েছে প্রতিটা সেটই তোমাদের আমি প্র্যাকটিস করাবো, এবং প্রতিদিন সকাল 8টার সময় তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার কিন্তু প্র্যাকটিস সেট বা জিকে করানো হচ্ছে। অবশ্যই তোমরা দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। বলেছে দেখো, নির্বাচনী আইন বা সংশোধনী বিল 2021 ভারতের কোন মন্ত্রণালয় অন্তর্গত ছিল? ভারতের কোন মন্ত্রণালয় এই নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 সংসদে পেশ করেছিল? তো এটি কিন্তু আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়। পরবর্তী প্রশ্ন, রুক্মিণী দেবী অরুণ্ডালে নৃত্যের কোন ধারার জন্য বিখ্যাত প্রবক্তা ছিলেন? দেখো, রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন নাচের সঙ্গে যুক্ত? তো রুক্মিণী দেবী অরুণ্ডালে একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশিল্পী। সবচেয়ে প্রাচীন শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম, যেটি ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু পরিবেশন করা হয়। এছাড়া কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মোহিনীনাট্যম এবং কথাকলি কেরালা। মোহিনীনাট্যম এবং কথাকলি কিন্তু কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট। কোন নদী দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত? তো দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। কোন নদীকে? গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। এবং গোদাবরীর দৈর্ঘ্য 1465 কিলোমিটার। এটি মহারাষ্ট্রের নাসিক জেলায় ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ত্রিম্বক উচ্চভূমি থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে, বঙ্গোপসাগরে। তাহলে ত্রিম্বক উচ্চভূমিতে, মহারাষ্ট্রের ত্রিম্বক উচ্চভূমি থেকে কিন্তু গোদাবরী নদীর উৎপত্তি এবং বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে। পেনগঙ্গা, ওয়েনগঙ্গা সবই কিন্তু গোদাবরী নদীর উপনদী। পেনগঙ্গা এবং ওয়েনগঙ্গা। পরবর্তী প্রশ্ন, এ লাইফ অফ দ্য জিনিয়াস, দ্য ম্যান হু নো ইনফিনিটি কোন ভারতীয় গণিতবিদের এই একটি আত্মজীবনী? তো সঠিক উত্তর হবে কি হবে? এটি কিন্তু শ্রীনিবাস রামানুজন। শ্রীনিবাস রামানুজের আত্মজীবনী বই এ লাইফ অফ দ্য জিনিয়াস, দ্য ম্যান হু নো ইনফিনিটি। চলো নেক্সট। আসামে কোন ফসল কাটার উৎসবটি বিখ্যাতভাবে পালিত হয়? ওনাম কেরালা, তাই তো? তো অসমে কিন্তু ভোগালী বিহু কিন্তু একটি ফসল কাটার উৎসব। বিহু 3 প্রকার, একটি মাঘী বিহু, কাটি বিহু এবং ভোগালী বিহু। ভোগালী বিহু এটা হচ্ছে কিন্তু বৈশাখ মাসে ফসল কাটা হয়। কাটি বিহু কার্তিক মাসে এবং মাঘ বিহু কিন্তু মাঘ মাসে কিন্তু পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় কোন ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ, আত্মার জন্য প্রার্থনা, তাহলে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। আর ব্রাহ্ম সমাজ কে করেছিলেন প্রতিষ্ঠা?
ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তো সঠিক উত্তর কী হবে? রাজা রামমোহন রায়। ঠিক আছে। তো প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী এবং ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায়। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, ব্রহ্ম সমাজ কত সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন? অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে ব্রহ্ম সমাজ কত সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট। 1947 সালে ভারত স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার কত ছিল? এটা কিন্তু এসএসসি জিডি 2024-এ যে এসএসসি জিডি তোমাদের হয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তো 1947 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 12%, যেটি বর্তমানে ভারতীয় সাক্ষরতার হার 74.04%। তো বর্তমানে সাক্ষরতার হার 74.04, আর স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার ছিল 12%। চলো নেক্সট। 1665 সালে কর্কে প্রথম কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন? 1665 সালে কে কোষ পর্যবেক্ষণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে। ওস্তাদ শাফাত আহমেদ খান নিচের কোন যন্ত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন? ওস্তাদ শাফাত খান, তো ওস্তাদ শাফাত খান কিন্তু তবলাবাদক। তো তবলাবাদক ছিলেন কে? ওস্তাদ শাফাত খান। তো ওস্তাদ শাফাত খান তবলার জন্য বিখ্যাত ছিলেন। এছাড়া জাকির হোসেনে কিন্তু বিখ্যাত ভারতীয় তবলাবাদক জাকির হোসেন। চলো নেক্সট। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? দেখো, ফ্রেঞ্চ ওপেন, ইউএসএ ওপেন, উইম্বলডন ওপেন এবং অস্ট্রেলিয়ার ওপেন, এই চারটি ওপেনকে বলা হয় কি বলা হয়? গ্র্যান্ড স্লাম। এই চারটি ওপেনকে কিন্তু গ্র্যান্ড স্লাম বলা হয়। তো এই চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে সবচেয়ে প্রাচীনতম টুর্নামেন্ট কোনটি? তো উইম্বলডন সবচেয়ে প্রাচীনতম। এটি কিন্তু লন্ডনে খেলা হয়, এটি ঘাসের মাঠে কিন্তু খেলা হয়। উইম্বলডন খেলাটি কিন্তু ঘাসের মাঠে খেলাটি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গোরক্ষপুর হলো ভারতের কোন রেলওয়ে সদর দপ্তর? তো গোরক্ষপুর হলো ভারতের উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর। উত্তর রেলের সদর দপ্তর কোথায়? নতুন দিল্লি। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাইয়ের চার্চ গেট পশ্চিম রেলের সদর দপ্তর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া ড্যাশ নামে পরিচিত। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া হচ্ছে নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া। চলো নেক্সট। হর্ষবর্ধনের রাজসভায় কবি কে ছিলেন? হর্ষবর্ধন, যিনি পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। 606 খ্রিস্টাব্দে কিন্তু হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের সিংহাসনে বসেছিলেন। তো হর্ষবর্ধনের রাজসভায় কবি ছিলেন কে? বাণভট্ট। চলো নেক্সট। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? তো সঠিক উত্তর দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, যার নিজস্ব হাইকোর্ট রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের আওতায় পড়ে? এটা কিন্তু কলকাতার হাইকোর্টের আন্ডারে কিন্তু পড়ে। 2008 থেকে 10 সালের মন্দার কারণে সৃষ্ট বেকারত্ব নিচের কোন ধরনের বেকারত্বের উদাহরণ? দেখো, 2008-10-এ কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু চরম মন্দা দেখা দিয়েছিল। এই মন্দার ফলে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বেকার হয়ে পড়েছিল বা কর্মহীন হয়ে পড়েছিল। এই যে বেকারত্ব, এটা কোন ধরনের উদাহরণ? এটা কিন্তু চক্রাকার
বেকারত্বের উদাহরণ। চলো নেক্সট। কর্ণাটকের গুলবর্গায় ব্রাহ্মণী স্মৃতিস্তম্ভগুলি স্থাপত্যের কোন শৈলীর প্রতিনিধিত্ব করেন? কর্ণাটকে গুলবর্গার ব্রাহ্মণী স্মৃতিস্তম্ভগুলি এটি কিন্তু দাক্ষিণাত্য শৈলীর প্রতিনিধিত্ব করেন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? দেখো আগেই বলে দিই, আগে একটা প্রশ্ন তোমাদের বলে দিয়েছি, আত্মার জন্য প্রার্থনা। আত্মার জন্য প্রার্থনা কে করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। তাহলে এরকমভাবে মনে রাখবে, প্রার্থনা সমাজ কে করে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো মনে রাখার নিয়ম হচ্ছে আত্মার জন্য প্রার্থনা, আত্মারাম পাণ্ডুরঙ্গ কি করেন? প্রার্থনা সমাজ। ঠিক আছে, মনে থাকবে আত্মার জন্য প্রার্থনা, প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। চলো নেক্সট। পৃথিবীর অভ্যন্তরে যে শক্তিগুলি কাজ করে তাদেরকে কি বলা হয়? পৃথিবীর বাইরে না, বাইরে তো পৃথিবীর অভ্যন্তরে যে শক্তিগুলি কাজ করে সেই শক্তি বলা হয় এন্ডোজেনিক শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। পৃথিবীর অভ্যন্তরে যে শক্তি কাজ করে তাকে বলা হয় এন্ডোজেনিক শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। একটি হকি দলে কতজন মাঠে খেলোয়াড় থাকে? একটি হকি খেলায় কতজন খেলোয়াড় থাকে প্রতিটি দলে? তো প্রতিটি দলে কিন্তু 11 জন করে কিন্তু খেলোয়াড় থাকে। একটি হকি দলে প্রতিটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। চলো নেক্সট। চাহিদা সম্প্রসারণ বা কমাতে সরকারের হস্তক্ষেপ ড্যাশ গঠন করে? তো চাহিদা সম্প্রসারণ বা কমাতে চাহিদা সম্প্রসারণ বাড়াতে বা কমাতে সরকারের হস্তক্ষেপ কী গ্রহণ করে? এটা কিন্তু স্থিতিশীলতা। কোনো কিছুর চাহিদা বাড়ানো বা কমানো যদি সরকার হস্তক্ষেপ করে তখন কিন্তু সেটা স্থিতিশীলতা হিসেবে কাজ করে। দিল্লির সুলতানি যুগের সময় উলেমা শব্দটি কাদের সঙ্গে যুক্ত? দিল্লি সুলতানি যুগের প্রথম বংশ হচ্ছে দাস বংশ। 1206 সালে দাস বংশ প্রতিষ্ঠা হয়। তো উলেমা শব্দটি ধর্মতত্ত্ববিদ ও আইনবিদ শিক্ষকদের কিন্তু বোঝানো হয়। ঠিক আছে, তো ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ শিক্ষকদের কিন্তু বলা হয় উলেমা। উদ্ভিদের কোন কলা মাটি থেকে ডালপালা এবং পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী? উদ্ভিদের কোন কলা? তো জাইলেম কলা। জাইলেম কলা কি করে? মাটি থেকে জল এবং বিভিন্ন খনিজ পদার্থ সরাসরি পাতায় পৌঁছে দিতে সাহায্য করে এবং পাতায় যে সূর্যালোকের সাহায্যে যে খাদ্য তৈরি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় সেটা কিন্তু পাতা থেকে সারা শরীরে পৌঁছে দেয় ফ্লোয়েম কলার মাধ্যমে। আর উদ্ভিদ মাটি থেকে জল এবং খনিজ পদার্থ সংগ্রহ করে জাইলেম কলার মাধ্যমে। আর পাতায় তৈরি হওয়া রান্না বা খাদ্য সারা শরীরে পৌঁছায় কোন কলার মাধ্যমে? তো উদ্ভিদের ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু গা সারা শরীরে খাদ্য সরবরাহ করে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স দ্বারা কে সম্মানজনক অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার 2021 জিতেছিলেন? তো তিনি হলেন অপর্ণা সতীশান। চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বর্ণনা রয়েছে অনুচ্ছেদ 12 থেকে 35। এর মধ্যে 31 নম্বর অনুচ্ছেদ কিন্তু বর্তমানে বাদ চলে গেছে। তো এখানে 12 থেকে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে কোনটি আছে? তো স্বাধীনতার অধিকার কিন্তু একটি মৌলিক অধিকার। ভোটদানের অধিকার এটা কিন্তু 326 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। ভোট দেওয়ার অধিকার 326 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। কোন রাজ্য সরকার পঞ্চমৃত যোজনা চালু করেছে? তো সঠিক উত্তর উত্তরপ্রদেশ সরকার পঞ্চামৃত যোজনা চালু করেছে।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।